ইসরায়েলের সঙ্গে বাকি অন্য দেশের পার্থক্যটা কি জানেন? ইসরায়েল যখন যেটা বলে ঠিক সেটাই করে দেখায়। তারা হুমকি বা হুঁশিয়ারিতে বিশ্বাস করে না, তারা ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাস করে। বিশ্বের অন্যান্য দেশ যখন দ্বিপাক্ষিক একাধিক চুক্তি কিংবা কূটনৈতিক সম্পর্ককে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল ডিরেক্ট অ্যাকশনে যে বিশ্বাস করে তার ফের একবার উদাহরণ কিন্তু পাওয়া গেল কাল। আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে একটি ভিডিও বানিয়েছিলাম, যদিও সেই ভিডিও খুব বেশি মানুষ দেখেননি, কারণ কালকে ভারতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটে। সেই ভিডিওতে আমি আভাস দিয়েছিলাম আজকে রাতেই, মানে কালকে রাতেই কোনো না কোনো বড় বিপর্যয় ইরানে কিন্তু নামতে চলেছে। এবং এত দ্রুত গতিতে ইসরায়েল এইভাবে ইরানের নিউক্লিয়ার সাইট কিংবা মিলিটারি ফেসিলিটিগুলোকে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তার আভাস হয়তো বিশ্বের অনেক বড় রাজনৈতিক বোদ্ধারাও পায়নি। সকাল সকাল যে খবর এসছে সেখানে দেখা যাচ্ছে ইরানের একের পর এক মিলিটারি সাইট বা ফেসিলিটি এবং যেখানে নিউক্লিয়ার ফেসিলিটি, যা নিয়ে প্রধান দ্বন্দ্ব, সেগুলো ইসরায়েল ইরানের ঘরে ঢুকে মিসাইল স্ট্রাইকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। বিভিন্ন জায়গায় এও খবর প্রকাশ হয়েছে যে ইরানের প্রধান যে কমান্ডার, যার উপরে বিভিন্ন যুদ্ধের পরিকল্পনা করার দায়িত্ব ছিল, তিনি নাকি এই মিসাইল স্ট্রাইকে শেষ হয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে ইসরায়েল এই পুরো বিষয়টা এতটা সিরিয়াসলি নিল কেন? কেন ইসরায়েল হঠাৎ করে ইরানের উপর হামলা চালালো? এই পুরো ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন আজকে মিডিল ইস্টে যা পরিস্থিতি, তা কিন্তু একদিনে সৃষ্টি হয়নি। দিনের পর দিন এরা ইসরায়েলকে কাঠি করেছে, ইসরায়েলের বিপক্ষে এমন কিছু কথাবার্তা বলেছে যা ইসরায়েলের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। আমি ঘটনাগুলোকে আপনাদেরকে ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করছি সহজ সরল ভাষায়। দেখুন, ইসরায়েল এই পুরো ব্যাপারটাই ছিলই না। ইরানের বিপক্ষে ইসরায়েলের অভিযোগটা কি ছিল? দুটো অভিযোগ ছিল। প্রথমত, হামাসকে দিনের পর দিন ফান্ডিং করা হচ্ছে ইরানের পক্ষ থেকে। হামাসের হাতে অস্ত্র কারা তুলে দিচ্ছে? ইরান তুলে দিচ্ছে। হামাসকে দিনের পর দিন অস্ত্র পৌঁছানোর পাশাপাশি পয়সাকে পৌঁছে দিচ্ছে, ইরান পৌঁছে দিচ্ছে। পাশাপাশি ইসরায়েলের অন্যদিকে লেবানন মানে হিজবুল্লাহদের ফান্ডিং এবং অস্ত্র দিনের পর দিন প্রোভাইড করেছে এই ইরান। ইসরায়েলের অভিযোগ ছিল ইরান এই সকল প্রক্সি গ্রুপগুলোকে কাজে লাগিয়ে জুইসদের বিপক্ষে শক্তিশালী জোট গঠন করছে বা জুইসদেরকে শেষ করার জন্য ষড়যন্ত্র করছে। ইরান যেন অবিলম্বে এই পুরো বিষয়টা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়। দিনের পর দিন ইসরায়েলের এই আপত্তিকে কিন্তু পাত্তা দেয়নি ইরান। উল্টে তারা কিছুদিন আগে একটি খবর প্রকাশ করে, সেখানে পরিষ্কার তারা বলে তাদের সোর্স মানে তাদের ইন্টেলিজেন্স নাকি ইসরায়েলের সমস্ত সিক্রেট নিউক্লিয়ার বেসগুলোর হদিশ পেয়ে গেছে এবং ইসরায়েল যদি বাড়াবাড়ি করে তাহলে ইসরায়েলে ঢুকে সেই নিউক্লিয়ার বেসগুলোকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে ইরান। এই একটা হুমকি বা হুঁশিয়ারি ইসরায়েল কিন্তু আর মেনে নিতে পারলো না। যদিও বিষয়টা এত সহজ নয়, এর ভিতরে আমেরিকাও ঢুকে আছে। কিভাবে আমেরিকা ঢুকে আছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প চায় ইরান যেন কোনো রকমের পারমাণবিক শক্তিধর দেশে পরিণত না হয়। এটা কিন্তু আজকের প্রেক্ষাপট নয়, ঐতিহাসিক সময় থেকে আমেরিকা চেয়েছে ইরানের হাতে কোনো প্রকারের যেন পারমাণবিক অস্ত্র না পৌঁছে যায় এবং ইরান যেন কোনোভাবেই নিজেদের দেশে নিউক্লিয়ার বোম না তৈরি করতে পারে। ইতিহাসে ফিরে যেতে হবে। একটা সময় 1960 থেকে 1970-এর এই সময়টা আবার ইরানকে প্রকাশ্যে সমর্থন করেছিল আমেরিকা। পরবর্তীকালে ইসলামিক রেভলিউশন আসে, এরপরে আমেরিকা নিজেদের স্ট্যান্ডটা কিন্তু বদলাতে শুরু করে, কিন্তু ইরান কিন্তু রক্তের স্বাদ পেয়ে যায়। ইরান বুঝতে পারে এই মুহূর্তে মিডিল ইস্টে যদি ডমিনেট করতে তারা চায়, তাদের প্রয়োজন নিউক্লিয়ার বোম। মিডিল ইস্টের ইকুয়েশনটাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মিডিল ইস্টের একটি ধারে আছে সৌদি, অন্য ধারে ইরান, ইরানকে কেন্দ্র করে কিছু দেশ, কিন্তু বর্তমানে ইরানের পার্টনার একাধিক দেশও কিন্তু আজ ইরানের সঙ্গে নেই, ফলে ইরান হয়ে গেছে আইসোলেটেড। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের সঙ্গে একাধিক নিউক্লিয়ার টক্সের ব্যবস্থা শুরু করা হয় আমেরিকার পক্ষ থেকে। শেষ নিউক্লিয়ার টক্সটি হওয়ার কথা ছিল ওমানে, কিন্তু ষষ্ঠতম নিউক্লিয়ার টক্সটিও কিন্তু বাতিল হয়ে যায় ইরানের ঔদ্ধত্যে। ইরান কিন্তু আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করে এবং ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন যদি নিউক্লিয়ার বোমকে ডেভেলপ করার চেষ্টা ইরান করে তাহলে কিন্তু আমেরিকা ছেড়ে কথা বলবে না। কালকেই ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন অনেক কিছু। ডোনাল্ড ট্রাম্প তাদের কূটনীতিবিদদের মিডিল ইস্ট ছাড়ার নির্দেশ দেন। মিডিল ইস্টের যে দেশগুলোতে আমেরিকার কূটনীতিবিদরা ছিলেন তাদেরকে কিন্তু আমেরিকা নিজেদের দেশে ফিরিয়ে নেন। ইরাক, বাহরাইন, কুয়েত
সমস্ত দেশের নাগরিকরা কিন্তু মানে সমস্ত দেশ থেকে আমেরিকার নাগরিকরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকাতে ফিরে আসছিলেন। ইউকে কালকে একটি নোটিশ জারি করে, সেখানে তাদের মেরিটিয়ান যত শিপ আছে গালফ রিজিয়ানে যেতে বারণ করে দিয়েছিলেন। অর্থাৎ সকলেই বুঝতে পারছেন কিছু না কিছু হচ্ছে ইরানের উপর। ডোনাল্ড ট্রাম্প কালকে একটি কমেন্ট করেন, এই কমেন্টের পর হয়তো অনেকেই বুঝতে পারছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল ইসরায়েলকে দিয়ে ইরানকে লণ্ডভণ্ড করার পরিকল্পনাটা আমেরিকা কিন্তু বাস্তবের রূপ নিতে বাধ্য করবে। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দে আর বিন মুভড আউট বিকজ ইট কুড বি এ ডেঞ্জারাস প্লেস অ্যান্ড উইল সি হোয়াট হ্যাপেন। বলেছিলেন, আমরা মিডিল ইস্ট থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছি কারণ মিডিল ইস্ট হঠাৎ করে ভয়াবহ এক জায়গায় পরিণত হতে পারে এবং আমরাও দেখছি পরিস্থিতিটা কোন দিকে যায়। দেখুন, এই মুহূর্তে ইরানের যে নেটওয়ার্ক ছিল, সৌদি আরবের যে নেটওয়ার্ক ছিল তা সম্পূর্ণভাবে শেষ। হিজবুল্লাহরা শেষ। হামাস আর ইরানকে কোনো অবস্থাতেই সাহায্য করতে পারবে না। সৌদি প্রকাশ্যে ইরানকে সমর্থন করার প্রশ্নই আসে না। ফলে ইরানকে যা করার কিন্তু একাই করতে হবে এবং ইসরায়েল কিন্তু এই সুযোগটাই খুঁজছিল যে যখন ইরান আইসোলেটেড হয়ে যাবে, যখন আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার টক সম্পূর্ণভাবে ভণ্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ঠিক তখনই ইরানকে অ্যাটাকটা করবে। কারণ এই মুহূর্তে আমেরিকাকেও কনফিডেন্সে নেওয়ার পসিবল হয়েছে ইসরায়েলের। যতক্ষণ এই অফিসিয়াল টকসগুলো হচ্ছিল, কথাবার্তাগুলো হচ্ছিল, ইসরায়েল কিন্তু চেয়েও কিছু করতে পারছিল না। দেখুন, পরবর্তীকালে ইরানকে নিয়ে আসল লড়াইয়ের জায়গাটা কিন্তু প্রকাশ্যে আসে। ইরানে ইউরেনিয়ামের ডেভেলপমেন্ট হতে শুরু করে, মানে নিউক্লিয়ার বোম। ইউরেনিয়ামের এনরিচমেন্ট মানে হলো পরিশোধন। এই পরিশোধনের উপর ডিপেন্ড করে একটি ইউরেনিয়াম কম্পাউন্ড নিউক্লিয়ার বোম বা নিউক্লিয়ার উইপেন হবে কি হবে না। ইরান লুকিয়ে লুকিয়ে এই এনরিচমেন্টটা কিন্তু করতে শুরু করে দেয়, যা আমেরিকা কিছুতেই মেনে নিতে চায় না। ইরানকে বলা হয় যে তোমরা শুধুমাত্র নিউক্লিয়ার যে এনরিচমেন্ট করছো, ইউরেনিয়াম যে এনরিচমেন্ট করছো, সেটা শুধু জনসাধারণের ব্যবহারের জন্য কাজে লাগাও। একটি ইউরেনিয়াম কম্পাউন্ডকে যদি 3 to 5% এনরিচ করা হয়, তাহলে সেটি সিভিল ইউজে ব্যবহার করা হয়, বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করা যেতে পারে। 20% যদি এনরিচ করা হয়, তাহলে সেটি মেডিকেল পারপাস এবং রিসার্চ পারপাসে ব্যবহার করতে পারে। কিন্তু যদি 90% একটি ইউরেনিয়াম কম্পাউন্ডকে এনরিচ করা হয়, তাহলে সেটি যুদ্ধের মতো পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হতে পারে। এখানে আমেরিকা চেয়েছিল ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান যেন কোনো অবস্থাতেই 3%-এর বেশি না করে, কিন্তু বিভিন্ন সোর্স মারফত জানা যায় ইরান নাকি ইউরেনিয়াম এনরিচমেন্ট 60 to 70%-এর কাছাকাছি নিয়ে গেছে এবং পুরো বিষয়টি সিক্রেটলি করেছে, যা আমেরিকা কোনো অবস্থাতেই পছন্দ করেনি। এত সব কথাবার্তা যখন হচ্ছিল, তখন ইসরায়েলের উপর আবার হিউদি মিসাইল বর্ষণ করা হয়, যা ইসরায়েল কিন্তু প্রোটেক্ট করতে পারে, নিজেদের কিন্তু সেফগার্ড করেছে। ফলে ইসরায়েল বুঝতে পারছিল ইরান কিন্তু মিডিল ইস্টের একাধিক দেশকে কাজে লাগিয়ে ইসরায়েলের উপর বিভিন্ন আক্রমণ করার চেষ্টা করছে। অনেকটা নিজেদেরকে সম্ভ্রম করেছে ইসরায়েল। আজকে যেরকম ভাবে নিউক্লিয়ার সাইটস এবং মিলিটারি ফেসিলিটিগুলোকে এক লহমায় চূর্ণ বিচূর্ণ করে দিল ইসরায়েল, এরপরে ইরানের ঘুরে দাঁড়ানোর জায়গাটাও কিন্তু অনেকটা কমে গেল এবং খুব বড় সম্ভাবনা মিডিল ইস্টে এক ভয়ঙ্কর যুদ্ধের ইনভিটেশন কিন্তু ইরান এবং ইসরায়েল দুপক্ষই করলো। দেখুন, এই এনরিচমেন্ট নিয়ে যখন কথাবার্তা বলছি, এই এনরিচমেন্ট কেন্দ্র করে একটি চুক্তি করা হয় 2015 সালে। বারাক ওবামা ক্ষমতায় এসে ইরানের সঙ্গে একটি মৈত্রী চুক্তি করে। কারণ মৈত্রী চুক্তি, কারণ ইরানের উপর একাধিক স্যাংশন লাগিয়ে দিয়েছিল আমেরিকা। কারণ আমেরিকা স্পষ্ট বলেছিল, তোমরা যদি এই নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের আমরা শেষ করে দেবো। এই যে প্রক্রিয়াটা, তা সত্ত্বেও ইরান কিন্তু বন্ধ রাখেনি। ফলে একাধিক স্যাংশনে ইরানের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ছিল। ইরান বাধ্য হয় 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন এগ্রিমেন্টে সই করতে, যা বিশ্বের আরো 6টা দেশ এগ্রি করেছিল। এই চুক্তি হয়েছিল P+1, অর্থাৎ ইউকে, ইউএস, ফ্রান্স, রাশিয়া, চায়না এবং জার্মানি, এদের সঙ্গে কিন্তু ইরানের একটি চুক্তি হয়। 2018-তে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন। কম্প্রিহেন্সিভ ওই চুক্তিতে ইরানকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা যতই ইউরেনিয়াম এনরিচ করুন, এর পরিমাণ যেন 3.67%-এর বেশি না হয় এবং প্রতি বছর আপনাদেরকে নিউক্লিয়ার ফেসিলিটিগুলো ইন্সপেকশনের জন্য অ্যালাউ করতে হবে। অর্থাৎ আমরা নিজেরা দেখব আসলে কতটা সত্যি কথা আপনারা বলছেন। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সেই চুক্তি বাতিল করে দেয়। কারণ ডোনাল্ড ট্রাম্পের মনে হয়েছিল এতে ইরানকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। 3.67% এনরিচমেন্ট ইরান ডিজার্ভ করে না।
অবিলম্বে এই ফেসিলিটি সম্পূর্ণভাবে শেষ করতে হবে ইরানকে। এইখানেই হয়ে গেছে আসল দ্বন্দ্ব। ফের একবার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, একের পর এক নিউক্লিয়ার টক্স হলো, একের পর এক নিউক্লিয়ার টক্স ক্যান্সেল হলো, বাতিল হলো, এবং দুই দেশই একটি বিন্দুতে এসে কিন্তু মিলিত হতে পারলেন না। পাশাপাশি ইসরায়েল দিনের পর দিন অভিযোগ করে যাচ্ছিলেন যে এই যে ইরান, তারা নাকি ফান্ডিং করে ইসরায়েলকে ব্যতিব্যস্ত করছে, কখনো হামাস কখনো হিজবুল্লাহদের দ্বারা। হিজবুল্লাহদের প্রধান নেতাকে শেষ করার পরেও কিছু না কিছু উৎপাত লেগেই থাকতো, কারণ ইরান দিনের পর দিন অস্ত্র সাপ্লাই করতো হিজবুল্লাহদের। আর হামাসের গল্প তো আপনারা সব জানেন, হামাসকে দিনের পর দিন প্রশ্রয় দিয়েছে এই ইরান। অর্থাৎ ইসরায়েল ঝোপ বুঝে কোপটা মারার একটা শুধুমাত্র মুহূর্ত খুঁজছিল, যে মুহূর্তটা এসে গেল কাল। আমেরিকার নির্দেশ আছে নাকি আমি জানি না, কিন্তু আমেরিকার সঙ্গে ইরানের এই নিউক্লিয়ার টক্স বাতিল হওয়ার পরই এই ধরনের বড় অ্যাকশনটা কিন্তু কালকে ইসরায়েলের পক্ষ থেকে নেওয়া হলো, যা আপাতত ইরানের যে আসল মেরুদণ্ড, অরিজিনাল একটা দেশে তো মেরুদণ্ড থাকে নিউক্লিয়ার ফেসিলিটি এবং মিলিটারি ফেসিলিটি, সেই দুটোই কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল। এর পাল্টা হয়তো ইরানও কিছু না কিছু করবে, কারণ ইরান অলরেডি বলেছে যে আমরা এর শেষ দেখে ছাড়বো। কিন্তু এই শেষ দেখতে গিয়ে মিডিল ইস্ট আবার কোন জায়গায় চলে গেল, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এখানে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখা দরকার। ইরানকে কিন্তু মুসলিম প্রধান একাধিক রাষ্ট্র সাহায্য করতে পারত, কিন্তু নজিরবিহীনভাবে ইরানকে সাহায্য করার জন্য কোনো ইসলামিক রাষ্ট্র এখনো অব্দি এগিয়ে আসেনি। সৌদির এখানে ইকুয়েশনটা আলাদা। এই সৌদিকে কিন্তু দিনের পর দিন ইরান বিভিন্ন ইস্যুতে একঘরে করার চেষ্টা করেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সুযোগটাই কাজে লাগিয়েছেন। সৌদিতে সুন্নি ইসলামীদের বসবাস, আর ইরানে কিন্তু শিয়া ইসলামীদের বসবাস। ডোনাল্ড ট্রাম্প শিয়া এবং সুন্নির এই ভেদটা সুন্দরভাবে করে দিয়ে শিয়া মুসলমানদের নিয়ে এক শক্তিশালী জোট তৈরি করে ফেলেছেন, যা ইরানের জন্য অত্যন্ত বিপজ্জনক। আর এর ফলেই হামাস বলুন, হিজবুল্লাহ বলুন, ইরান বলুন, কারুর সমর্থনে কিন্তু ইসলামিক কোনো রাষ্ট্র প্রকাশ্যে এগিয়ে আসে না। উল্টে তারা ডোনাল্ড ট্রাম্পকে তাদের দেশে ইনভাইট করে এবং তারা প্রগতিশীলতার কথা ভেবে নিজের দেশের স্বার্থে একাধিক চুক্তি আমেরিকার সঙ্গে করে যাচ্ছে। এই মুহূর্তে ইরানকে বাঁচানোর মতো কোনো শক্তি আমি অন্তত দেখতে পাচ্ছি না। আমি কালকে যে আভাস দিয়েছি, কাল রাতেই তা হয়েছে, এবং আজকে আপনাদের বলে যাচ্ছি ইরানের শেষ কিন্তু কোথাও না কোথাও শুরু হয়ে গেছে, যদি নিজেদেরকে এখনো না থামাতে পারে ইরান। কারণ ইসরায়েলের সঙ্গে লড়াই করা মানে কোথাও না কোথাও পুরোটা শেষ হয়ে যাওয়া। এটা হয়তো এই উদাহরণ, এই নজির কিন্তু এর আগেও পৃথিবী দেখেছে, বর্তমানেও কিন্তু ফের একবার আমরা দেখতে চলেছি। এখানে যে প্রশ্ন উঠবে শেষে যে ভারত কি করবে, দেখুন ভারত কিন্তু অদ্ভুত একটা কূটনৈতিক একটা স্ট্যান্ড এখানে নিতে হবে বলে আমার মনে হচ্ছে, কারণ ইরানেও কিন্তু অনেক টাকার ইনভেস্টমেন্ট আছে ভারতের। আর ইসরায়েল এমন একটি দেশ যারা অপারেশন সিন্দুরে প্রকাশ্যে ভারতকে সমর্থন করেছিল, ফলে ইসরায়েলকে চটানোর প্রশ্নই আসে না ভারতের। ইসরায়েল ভারতের কিন্তু বিভিন্ন সময় পাশে থেকেছে। ইরান ভারতকে বিভিন্ন কিছু সাপ্লাই করে, উল্টে ভারত ও ইরানে অনেক টাকা কিন্তু ইনভেস্ট করেছে বিভিন্ন প্রজেক্টে। অর্থাৎ ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ভারত কি পদক্ষেপ নেয়, ভারতের স্ট্যান্ড কি, সেটাও কিন্তু জানার জন্য আন্তর্জাতিক স্তর অপেক্ষা করবে। কারণ এই ইকুয়েশনের উপর বিশ্বের অনেক সমীকরণ কিন্তু নির্ভর করবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।